তো ক্লাস 9-এ আমরা যে চ্যাপ্টারটা পড়াছিলাম পদার্থ, তার গঠন ও ধর্ম। তো পদার্থ 3 প্রকার পদার্থের মধ্যে আমরা কঠিন, তরল আর গ্যাসীয় এই দুটোকে আমরা একটা হেডিং একই আন্ডারে যে প্রবাহী নাম দিয়ে তার কিছু ধর্মগুলো প্রথমে পড়ছি। যে ওই প্রবাহী বলতে কাকে বোঝানো হচ্ছে, যে তরল আর গ্যাস, তাই তো, তরল আর গ্যাস এই দুটোকে যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় এরা প্রবাহিত হয়, তাদেরকে একসঙ্গে আমরা একটা নাম দিয়েছি প্রবাহী। এদের কতগুলো কমন ধর্ম রয়েছে, যেমন প্রথম দিন যেটা আলোচনা করেছি আগের দিন, যে চাপ একটা রয়েছে, অর্থাৎ তরলও চাপ দেয়, গ্যাসও চাপ দেয়। তার মধ্যে তরলের মধ্যে আমরা কোন একটা বিশেষ গভীরতা, এইচ গভীরতায় তরলের মধ্যে তার চাপের রাশিমালাটা আমরা নির্ণয় করেছি। এবং আবার কি ওই যে চাপটার বৈশিষ্ট্য একটু বলে নিচ্ছি। তরলের মধ্যে আমরা এইচ গভীরতায় কোনো বস্তুকে যদি ডুবিয়ে রাখি, ধরো এটা এইচ গভীরতায় তরলের উপরিতল থেকে নেমেছে, তো এইচ গভীরতায় কোনো বিন্দু পি তে চাপ কি হবে, ধরো এ বিন্দু বললাম, এই বিন্দুতে চাপ কি হবে, পি অ্যাট প্রেসার, এই বিন্দুতে কি হবে এইচ গুণিতক ডি গুণিতক জি। ডিটা হচ্ছে কি, এই যে তরলটা নিয়েছি তার হচ্ছে ঘনত্ব, এইটা রাশিমালা। তো এই চাপটা, তরলের ভেতরে যে চাপটা তরল দেয়, সেই চাপের কয়েকটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি, যে ওই চাপের বৈশিষ্ট্যগুলো, যে ওই চাপটা কিন্তু ওই তরলের ওই বিন্দুতে সব দিকে সমান, অর্থাৎ ঊর্ধ্বমুখী, নিম্নমুখী বা পার্শ্বমুখী সব দিকে সমান চাপ দেয়। বুঝা গেল? এটা হচ্ছে তরলের বৈশিষ্ট্য, ওই বিন্দুতে সব দিক থেকে চাপের মান সমান। বোঝা গেছে? আর 2 নম্বর, এই তরলের আরেকটা বৈশিষ্ট্য কি, যত হচ্ছে একেবারে উপরের পৃষ্ঠে চাপ কম, যত গভীরতার দিকে যাব চাপের মান তত বাড়তে থাকবে ধীরে ধীরে। এবং এই চাপের মান যেহেতু তরলের উপরিতলে সব সময় সমান থাকবে, বায়ু চাপের সঙ্গে সমান হবে, তাই তরলের উপরিতলকে একটা সমোচ্চশীলতা ধর্ম মেনে চলবে। এই চাপের জন্য একটা সংঘটিত হয়ে থাকে যে সমোচ্চশীলতা, এই ধর্মটা থাকবে। সমোচ্চশীলতা ধর্ম বলতে কি, তরলের যেহেতু কোনো একটা নির্দিষ্ট লেভেলে তরলের তলে সব জায়গায় যেহেতু চাপ সমান হবে, তো সেই জন্য তরলের উপরিতলটাও সবসময় চাইবে যে সমতল হয়ে থাকতে। সেই যে এই ধর্মটাকে বলা হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম। তো এইটা তো প্রকৃতপক্ষে আমরা যদি বিভিন্ন এই ধর্মকে কাজে লাগিয়ে, সাধারণত তোরা দেখবি যে শহরগুলোতে বড় বড় জলের ট্যাঙ্কি থাকছে, সেই ট্যাঙ্কিতে উপরে জল তুলে দেওয়া হয়, আর সেখান থেকে পাইপ লাইন সিস্টেম আছে, প্রত্যেক বাড়ি বাড়ি জল পৌঁছে যায়। তো এখানে ওই সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে কিন্তু এই জলটা প্রবাহিত হয়, অর্থাৎ তরলের উপরিতলের যে চাপ সব জায়গায় সমান হতে চায়, সেটার জন্য কিন্তু এই জলটা প্রবাহিত হয়ে যায়। তো চাপ ব্যাপারটা তরলের ক্ষেত্রে পড়েছি, তারপরে আমরা গ্যাসের ক্ষেত্রে পড়ছি, অর্থাৎ তরলের ভেতরে চাপটা একটা আলোচনা করেছি, তারপর গ্যাসের ভেতরে চাপ বলতে আমরা বায়ুর চাপটাকে আলোচনা করেছি, তাই তো। অর্থাৎ এটা প্রথমে তরলের ক্ষেত্রে আলোচনা করেছি, তারপরে হচ্ছে গ্যাস। অর্থাৎ আমরা যে এই যে প্রবাহীর চাপ আলোচনা করতে গিয়ে তরলের চাপের আলোচনা আর গ্যাসের চাপের আলোচনাতে আমরা সেখানে কি করেছি, যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মানটা বের করেছি। এক্ষেত্রেও বায়ুর চাপ আমরা এখানে অনুভব করছি, এবং আমাদের উপরে যত বায়ু রয়েছে, একটা যদি বায়ুর স্তম্ভ কলাম নিই, তারা যে মানে ওজন দেবে কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর, সেটাই চাপ হিসাবে কাজ করবে। এবং তার চাপের মানটা আমরা এই পি সমান যেটা এইচ ডিজি এটা বের করে, সেটা 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভের চাপের সঙ্গে সমান করে সেটার মানটা বের করেছি। সেই মানটা একটা বড় মান, এটা তোদের মনে রাখতে হবে 10.139616, 10.139616, এটা হচ্ছে পাস্কেল। 1 পাস্কেল সমান কত, যে 1 নিউটন ডাইন পার সেমি স্কয়ারকে 1 পাস্কেল বলা হয়। তো নিউটনের সঙ্গে এসআই পদ্ধতির সঙ্গে সিজিএস পদ্ধতির একটা সম্পর্ক আমরা বলেছি, যে 1 নিউটন পার মিটার স্কয়ার সমান 10 পাস্কেল, অর্থাৎ 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এই সম্পর্কটা আমরা আগের দিন বের করে দেখিয়েছি। তো তারপরে এই চাপ মাপার যন্ত্র, তাহলে তরলের ক্ষেত্রে এই যে চাপের উপর ব্যবহার করে আমরা এই যে একটা যে শহরের ক্ষেত্রে জলের সরবরাহ লাইন করা হয়ে থাকে, ঠিক একই রকম গ্যাসের ক্ষেত্রেও গ্যাসের চাপ এইটাকে কাজে লাগিয়ে তার আমরা আজকে যেটা পড়তে যাবো হচ্ছে, সেটা হচ্ছে সাইফন। গ্যাসের যে চাপ বা বায়ুর যে চাপ, এইটাকে কাজে লাগিয়ে একটা যেটা ব্যবহারিক যে কতগুলো কাজ হয়ে থাকে, তার মধ্যে সাইফন হচ্ছে একটা বায়ুর চাপকে কাজে লাগিয়ে ব্যবহৃত হচ্ছে একটা যন্ত্র। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বোঝা গেছে? তার আগে আমরা আগের দিন আলোচনা করেছি যে বায়ুর চাপ মাপার যন্ত্র,
যে 14-এর ব্যারোমিটার আলোচনা করেছি। 14-এর ব্যারোমিটার প্রকৃতপক্ষে কি না, ওই যে আমরা যে তড়িৎচলির শূন্যস্থান সৃষ্টিকারী যে এটা কাঁচের স্তম্ভের একটা রূপ একটা, অর্থাৎ ওটা প্রকৃতপক্ষে সরল ব্যারোমিটারের একটা অ্যাডভান্স রূপ হচ্ছে 14-এর ব্যারোমিটার। রাশিয়ার যে একজন যন্ত্র বিশারদ নিকোলাস ফর্টিনের নাম অনুসারে সেই যন্ত্রটার কথা আমরা বলেছি, বইতে তার সম্পর্কে দেওয়া রয়েছে, মানে ছবিটা তোরা দেখতে পারিস, এইরকম ছবিটা দেওয়া রয়েছে, বুঝতে পেরেছিস? এই ছবিটা কিভাবে রয়েছে, তার প্রকৃতপক্ষে সেই তরলের পাত্র একটা থাকবে যেখানে পারদ আছে, আর একটা 1 মিটারের নল আছে যেখানটা 1 মিলিমিটার বা 1 কত মিটার না 1 মিটার লম্বা একটা কাঁচের সরু নল আছে, যার মধ্যে পারদ পাঠানো আছে। এইটা সরল। এইখানে তলটাকে দেখানোর জন্য এখানে আইভরি একটা আছে, যেকে বলা হচ্ছে আইভরি পয়েন্ট। এখানে সূচক নিচে রয়েছে সি আকারের, এইটা দেখার জন্য এখানে একটা অপশন রয়েছে এইখানটায়। আর এগুলো সব টোটালটাই হচ্ছে সুরক্ষিত ধাতব এর মধ্যে রয়েছে। আর এই জায়গায় যে পারদের তলটা যেখানে উঠে থাকবে সেই জায়গায় একটা একটু ব্লক রয়েছে, কাঁচের রয়েছে, কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, যেখানে যাতে করে আমরা পার্টগুলো দেখতে পারবো। আর বাকিটা কিন্তু লোহার ধাতব এর মধ্যে রয়েছে। এটা যেহেতু 1 মিটার মানে অনেক লম্বা হবে, এখানে ছবিটাকে মাঝখানে একটু হালকা করে দেখিয়েছি, মানে মাঝখানটা অনেকটা দেখায়নি, বুঝা গেছে। আর নিচের দিকে ব্যাপারটা রয়েছে যাকে লেভেল করা হয়। প্রথমে এইটা স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে, নিচে একটা স্ক্রু থাকছে, এর নিচের দিকে যন্ত্রের নিচের দিকে একটা স্ক্রু থাকছে, সেই স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে এটার সঙ্গে টাচ করা হয়। যে তরলের উপরিতলের সঙ্গে টাচ করলে তবেই যে হাইয়েস্ট লেভেলটা দেখাবে সেটাই হচ্ছে বায়ুর চাপকে দেখাবে। এই চাপটা যদি 76 সেন্টিমিটারের কম হয় বা বেশি হয়, বা হঠাৎ কখনো দ্রুত কমছে বা দ্রুত বাড়ছে, সেইগুলো দেখে দেখে বিভিন্ন প্রকার যে আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া সম্ভব হয়ে থাকছে। তো এটা আমরা আগের দিন আলোচনা করেছি। এখন এই বায়ুর চাপকে কাজে লাগিয়ে ব্যবহৃত একটা যন্ত্র সম্পর্কে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সাইফন। আজকের ক্লাসে আমরা যেগুলো পড়বো সাইফন সম্পর্কে পড়বো। তারপরে আর্কিমিডিসের একটা নীতি, তরল বা এই প্রবাহীর মধ্যে কোনো বস্তুকে ডোবালে কি হয় সেটা নিয়ে একটা নীতি পড়বো। আর সেইটার সম্পর্কিত প্লবতা এবং তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব, এইগুলো আজকে আমরা আলোচনা করব। তো আগের দিনের বিষয়টা আমরা সংক্ষেপে একটু বলে নিলাম যে কি কি আলোচনা করেছিলাম আগের দিন। যে তরলের চাপের ব্যাপারটা আলোচনা করেছিলাম, আর গ্যাসের চাপের ব্যাপারটা, তো এবং তার চাপ মাপক যন্ত্রটা। আজকে গ্যাসের চাপের উপর গ্যাসের চাপকে কাজে লাগিয়ে যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সাইফন, সেটা আমরা আলোচনা করছি। তো সাইফন কি জিনিস? তো সাইফন একটা সরল একটা জাস্ট বাঁকানো নল মতো, বুঝা গেল? সেটা কিরকম দেখতে, একটা এল আকৃতি বা এরকম একটা বাঁকানো নল, যার একটা সরু প্রান্ত থাকবে আর একটা লম্বা টাইপের প্রান্ত থাকবে। কি বলছি, বোঝা গেল? যার ছোট নলের প্রান্তটা একটা তরলের ভেতরে ডোবানো থাকবে, যে তরলটাকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে চাইছি, অর্থাৎ না সরিয়ে। তাহলে সাইফন হচ্ছে প্রকৃতপক্ষে একটা কিন্তু বাঁকানো নল। কি বলছি, বোঝা গেল? যার একটা বাহু ছোট এবং একটা বাহু বৃহৎ বড় হয়। এবং এই নলটাকে প্রথমে ব্যবহার করার জন্য কি হয়, যেই একটা জায়গায় কিভাবে কাজে ব্যবহার করা হয় না, কোনো একটা তরলকে না পাত্রটাকে না সরিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় তরলটাকে সরিয়ে নিয়ে যাবে। এই যে তরলটা এখানে রয়েছে সেখান থেকে এই পাত্রটাকে না সরিয়ে এখান থেকে সহজেই নিয়ে নেওয়া যাবে। তোরা যারা তেল ধরতে যাস দেখবি কেরোসিন তেলের একটা ড্রাম থাকে, সেখান থেকে ছোট এতে যখন কেরোসিন তেলের ডিলার দিতে থাকে একটা পাইপ শুধু দেওয়া আছে, সেইটাই হচ্ছে প্রকৃতপক্ষে সাইফন। কি বলছি, বোঝা গেল? তো সেই পাইপটার একটা একদিক বাঁকানো ভাবে এই তলের যে ড্রামের ভেতরে ঢোকানো আছে, আর একটা লম্বা করে অংশ বের হয়ে একটা ধরো যে পাত্র থেকে এই মাপ করে দিতে সুবিধা হবে সেই পাত্রে ফেলানো আছে। তো এক্ষেত্রে কি হয়, তো এই যে বাঁকানো নলটা যেই প্রথমে কি করা হয়, এই নলটাতে যে তরলটাকে পাঠানো হবে সেটা পুরোপুরি ভর্তি করে 2 আঙুলে প্রান্তভাগ বন্ধ করে রেখে এই তরলে এক প্রান্ত ডুবিয়ে এই প্রান্তে আস্তে করে ছেড়ে দিলে চলে আসতে শুরু করবে। না হলে কি করা হয়, অনেক সময় কি করে মুখ দিয়ে টানতে থাকে যাতে করে আসতে শুরু করবে, তারপরে ছেড়ে, তাতে করে কি হয় মুখে অনেকটা চলে যেতে পারে। তার থেকে ভালো উপায় কি, সেই নলটাতে পুরোপুরি একেবারে বায়ু যেন না থাকে একেবারে ভর্তি করতে হবে। ওই কেরোসিন তেলটা যদি সরাতে চাইছি তো কেরোসিন তেল দিয়ে পুরো ভর্তি করে ডুবিয়ে আস্তে করে আঙুলটা সরিয়ে নিলে অটোমেটিক্যালি পড়তে শুরু করবে। এটার কারণটা কি, এবার আমরা এর যে এই যন্ত্রের বর্ণনাটা বুঝে নিয়েছিস একটা ছোট আর এটাই কেন তরলটা এই যে উঁচু প্রান্ত থেকে নিচু প্রান্তে তরল এই পাত্রতে চলে আসে তার ব্যাখ্যাটা আমরা বলছি। তাহলে বর্ণনাটা নিশ্চয়ই পড়ে নিয়েছিস। বর্ণনাটা কি করা হয়, দুটো পাত্র, এক পাত্রটা একটু উঁচুতে রাখা হবে আর যেটা থেকে তরলটাকে নেব, আর যে পাত্রটাতে নেব সেটাকে একটু নিচুতে রাখা হবে। এখন যে ছোট প্রান্তটা এই তরলে ডোবানো আছে, তোরা বইতে দেখতে পারিস। তো এইখানে এই ছোট বাহুর দৈর্ঘ্যটা উচ্চ যে তরলে গভীরতায় রয়েছে এটা হচ্ছে ধরো এইচ। এই তরলের উপরিতল থেকেই আমরা সবসময় ধরবো যে এইচ গভীরতায় রয়েছে, যে ডুবানো থাকতে পারে বেশি, কিন্তু আমরা H1 গভীরতায় যেন এটা নিচে
এই তরলের এই যে বাহুটা, এই বাহুটার এই বিন্দুতে ধরো আমি নাম বইতে যেভাবে দিয়েছে সেটা যদি দিয়ে দিই, ধরো বি বিন্দু বলেছে, বা আমার মতো নাম দিচ্ছি এ, আর এটা ধরো বি নাম দিচ্ছি, আর এখানে নাম দিচ্ছি ধরো সি, আর এখানে নাম দিচ্ছি হচ্ছে ডি। অর্থাৎ এই এ ডি হচ্ছে প্রকৃতপক্ষে H1, এ ডি এটাকে নাম দিচ্ছি কি H1। এই তরলের উপরিতল থেকে এই বিন্দুটার দৈর্ঘ্য হচ্ছে H1। আবার বি থেকে সি পর্যন্ত BC কত না H2। এবারে কি আমরা তো জানি বায়ুর চাপ সব জায়গায় সমান, তাহলে এই জায়গা এই বিন্দু আর এই বি বিন্দু যেহেতু সমান্তরাল ভাবে আছে, তাহলে এই যে বায়ু সমুদ্রে এই যে একই তলে এই জায়গায় বায়ুর চাপ আর এই জায়গায় বায়ুর চাপ সমান, কিন্তু এই জায়গায় কোনো তরল নেই, আবার এই জায়গায় তরলটা ভর্তি হয়ে আছে। সরি, এই যে তরল দিয়ে পুরো যদি ভর্তি করে, যে তরলটা দিয়ে পুরো ভর্তি করে দিয়েছি, তাহলে এই বি বিন্দুতে চাপ আর এ বিন্দুতে বায়ুর চাপ আমি বের করতে চাইছি। এ বিন্দুতে বায়ুর চাপকে আমি যদি পি অফ এ বলি, প্রেসার অফ এ, এই এ বিন্দুতে যে তরল মানে বায়ুর চাপটা কত না একেবারে বায়ুর চাপের থেকে এই তরলের চাপটা বাদ যাবে। এই জায়গায় এ বিন্দুতে চাপ, এ বিন্দুতে বায়ুর চাপ না, এ বিন্দুতে যে চাপটা বলছি, এই বিন্দুতে চাপের মানটা কত, এই এ বিন্দুর চাপ আর পি এ বি বিন্দুর চাপ তো সমান, দু বিন্দুর চাপ সমান। এখন এই পি এ বিন্দুতে চাপের মানটা কত না বায়ুমণ্ডলের চাপের থেকে এই চাপটা বাদ যাবে, কারণ এটা এই উচ্চতায় উঠে গেছে। এই বিন্দুতে চাপ কত, বায়ুমণ্ডলের চাপ বিযুক্ত যে H1 উচ্চতার তরলের চাপ। কি বলছি বোঝা গেল? আর বি বিন্দুতে যে চাপটা তরলের চাপটা কত না বায়ুর চাপের থেকে এই তরলের চাপটা বাদ যাবে, দুটো চাপ বাদ যাবে। হ্যাঁ, যেহেতু এ ও ডি বিন্দু দুটি এখানে বইতে যেটা বলেছে দেখ, এ ও ডি বিন্দু সাইফনের বায়ুর চাপের সঙ্গে সমান, তো এ ও ডি বিন্দুতে চাপ বায়ুর চাপের সঙ্গে সমান। এই যে বিন্দুটার চাপ আর এই বিন্দুটার চাপ বায়ুর চাপের সঙ্গে সমান, কিন্তু এই বিন্দুর চাপটা কত হবে তাহলে, আর এই বিন্দুর চাপ কত হবে? আমরা এ বি বিন্দুর চাপটা তো না, এ বি বিন্দুর চাপটা সমান নয়, সরি, আমরা যেটা বলছি এই যে ডি বিন্দু আর সি বিন্দু, এখানে এই যে ডি বিন্দু আর সি বিন্দু যেহেতু একই বায়ু সমুদ্রে ডুবে আছে, এইখানকার চাপটা সমান। বায়ুর সামান্য চাপের পার্থক্য বাদ দিলে এই বিন্দুর চাপ আর এই বিন্দুর চাপ সমান, তার থেকে এইখানকার তরলের চাপ আর এইখানকার তরলের চাপ বাদ দিলে এই বিন্দুর চাপ আর এই বিন্দুর চাপ পাবো। অর্থাৎ পি এ বিন্দুর চাপটা কত, পি এ বিন্দুর চাপ কত না বায়ুর চাপ বিযুক্ত H1 উচ্চতা পারদের চাপ, এই যে তরলটার চাপ, অর্থাৎ এই যে ডি বিন্দুর বায়ুর চাপ, ডি বিন্দুর বায়ুর চাপ বিযুক্ত H1 উচ্চতার তরলের চাপ, H1 উচ্চতার তরলের চাপ, এটা হচ্ছে পি এ বিন্দুর চাপ। আবার পি বি বিন্দুর চাপ, এই বি বিন্দুটার চাপ কত, এখানে বায়ুর চাপ থেকে এই চাপটা বাদ যাবে, তাহলে বায়ুর চাপ বিযুক্ত এই যে বিসি উচ্চতার, অর্থাৎ যেটা H2 উচ্চতার তরলের চাপ, এটা বাদ যাবে। যেহেতু বায়ুর চাপ এই বিন্দুতে বায়ুর চাপ আর এই বিন্দুতে বায়ুর চাপ একই প্রায়, কারণ সামান্য ডিফারেন্সে বায়ুর চাপে কোনো হেরফের হচ্ছে না। এই বিন্দুতে বায়ুর চাপের থেকে এইটা বাদ আর এইখানে বায়ুর চাপের থেকে এইটা বাদ, এই যে তলের উচ্চতাটা বায়ুর চাপের পার্থক্যটা এমন কিছুই নয়। কি বলছে বোঝা গেল? তাহলে এই যে H1টা যেহেতু বড়, এই H1 এর চাপ কত, তাহলে বায়ুর চাপটা দু জায়গায় সমান প্রায় ধরে নিচ্ছি, আর এই জায়গায় H1 এর চাপটা যেহেতু কত হবে, H বিযুক্ত হয়ে পড়ে লাইনে একই লিখব কি যে H1 এই যে তরলটা যেটা যাচ্ছে এর ঘনত্ব হচ্ছে D এবং অভিকর্ষজ ত্বরণ G, আর এক্ষেত্রে বায়ুর চাপ বিযুক্ত H2 ইন্টু D ইন্টু G। এখন এই দুটোর মধ্যে যেহেতু এই মানটা ছোট, H1 মানটা ছোট, তাহলে এই বিয়োগফল করলে এই বিয়োগের মানটা তুলনামূলক এটা বড়, অর্থাৎ পি এ গ্রেটার দেন পি বি। কি বলছি বোঝা গেল? অর্থাৎ এই যে সাইফন এই বাঁকানো নলটার দুই প্রান্ত, এটা সি আর এটা ধরো ডি ধরে নিচ্ছি, দুটো বায়ুতেই রয়েছে, তাহলে ওই বায়ুর চাপ প্রায় সমান, বায়ুর চাপ, কারণ এই যে সামান্য ডিফারেন্স হয়েছে। কিন্তু এই আবার এই যে এইখানকার এই যে দূরত্বটা, H1 স্তম্ভের তরলের চাপ বাদ যাবে, আর এই বিন্দুর চাপ বের করতে গেলে বায়ুর চাপ থেকে এই তরলের চাপটা বাদ যাবে, বাদ গেলে যে মানটা পাচ্ছি দেখা যাচ্ছে যে এই চাপটা অনেক বড়, অর্থাৎ তরল সবসময় এই দিক থেকে এই দিকে কম উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে সবসময় প্রবাহিত হতে থাকে। কি হচ্ছে বোঝা গেল? তাহলে এইটাকে হচ্ছে বলা হচ্ছে সরল সাইফন যন্ত্র, যার
যে চাপের পার্থক্য এমনিতে কিসের উপর নির্ভর করে যাচ্ছে, এই বাহুগুলোর দৈর্ঘ্যের উপর। তাহলে সহজে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় তরলটাকে সরিয়ে নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে সাইফন। এর এখন ব্যবহারিক প্রয়োগ কী বা এর ব্যবহার কোথায় কোথায় করা যায়? সাধারণত বায়ুশূন্য স্থানে কিন্তু এর প্রয়োগ করা যাবে না, কারণ বায়ুর এই চাপ থাকতে হবে। এই জায়গায় বায়ুর চাপ আর এই জায়গায় বায়ুর চাপ প্রায় সমান ধরে নিচ্ছে, কারণ এখানে বায়ু আর এখানে বায়ু চাপ প্রায় সমান, কারণ এই যে সামান্য ডিফারেন্সে বায়ুর যে চাপ রয়েছে এমন কোনো বেশি নয়। তো তুলনামূলকভাবে এই যে তরল স্তম্ভ, এখানে যে তরল দাঁড়িয়ে রয়েছে সেটা বাদ গেলে, এর থেকে এটা বাদ গেলে এই বিদ্যুৎ চাপ পাবো, আর এই বায়ুর চাপ থেকে এইটা বাদ দিলে এইখানকার বায়ুর চাপ পাবো। তাহলে দুটোর চাপের পার্থক্যের জন্য আমরা দেখতে পাবো তরল প্রবাহিত। এখানে কোথায় কোথায় এর ব্যবহার হয় একটু জেনে নে। সাধারণত এই যে কোনো পেট্রোল ডিজেলকে ছোট পাত্র থেকে ছোট পাত্রে স্থানান্তরিত করা, কিংবা শৌচাগারের ফ্লাশ। অনেক জায়গায় মানে বাড়িতে শৌচাগারের পিছনে দেখবি জল অটোমেটিক্যালি জমা হয়, তার একটা সুইচ দিলেই জল ফ্ল্যাশ করে চলে যায়। সেটা যে ভর্তি হওয়াটা, তার সেই যে ড্রামটা ভর্তি হওয়াটা কিন্তু এই যে সাইফনের ক্রিয়ার দ্বারা সংগঠিত হয়ে থাকে। তো এটাই হচ্ছে তরলে বায়ুর চাপের একটা ব্যবহারিক প্রয়োগ আমরা পড়লাম। এরপরে এই যে প্রবাহীর একটা বিশেষ ধর্ম, যেটা আর্কিমিডিসের নীতি দ্বারা মানে জানবো, সেটা কি, সেটা আমরা তরলের আরেকটা জিনিস বা প্রবাহীর মধ্যে ঘটে থাকে, সেটা হচ্ছে আমরা জানবো। সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতিটার মধ্য দিয়ে আমরা সেটা জানবো যে তরলের মধ্যে কোনো তরল বা কোনো গ্যাসের মধ্যে কোনো তরলকে ডোবালে তার জন্য আপাত ওজনের হ্রাস ঘটে। এটাও একটা ধর্ম। প্রবাহীর মধ্যে যদি, অর্থাৎ তরল বা গ্যাসের মধ্যে যদি কোনো একটা বস্তুকে ডোবানো হয় তাহলে তার আপাত ওজন হ্রাস ঘটে। এইটাকেই বলা হচ্ছে আর্কিমিডিসের নীতি। তো এখানে একটা সাপোজ তরল নিয়ে দেখাচ্ছি। তরলের ভেতর কোনো একটা বস্তুকে ডুবিয়ে দিলাম, দিলে দেখবি এর যে আপাত ওজন হালকা বলে মনে হচ্ছে, তাই তো। দেখবি কোনো একটা জলের ভেতরে কোনো ভারী বস্তু, কাঠের গুঁড়িও পড়ে রয়েছে, দেখবি তুই তুলে দিতে পারছিস, পারবি তো? কারণ একটা হালকা মনে হয়, কিন্তু বায়ুতে পড়ে আছে, তুলতে পারছিস। তাহলে সেটা হচ্ছে প্রকৃতপক্ষে এই তরলের ক্ষেত্রে আমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারি, বায়ুর মধ্যে আমরা বুঝতে পারি না, তবে কিন্তু বায়ু এবং তরল উভয়ের মধ্যে এই ঘটনাটা ঘটে। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে আর্কিমিডিসের নীতি বলে বলা হচ্ছে। সংজ্ঞাটা একটু ভালো করে বই থেকে দেখে নে, যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে যদি আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করে দেওয়া হয় তাহলে বস্তুটির আপাত ওজন হ্রাস ঘটে, এবং এই আপাত ওজন হ্রাস বস্তু কর্তৃক তরল বা গ্যাসের ওজনের সমান। কতটা তার আপাত হ্রাস হবে বলে মনে হয়? ওই বস্তুটাকে ডোবানোর ফলে যে পরিমাণ তরল অপসারিত হয়ে ধরা পড়েছে সেই তরলটার যে ওজন তার সঙ্গে সমান। এটা ধরো কোনো কানায় কানায় ভর্তি করে দিয়ে একটা জল ছিল, পাত্র ছিল, তরল ছিল, তার ভেতরে অন্য কোনো একটা বস্তু ডুবিয়ে দিয়েছি, কঠিন বস্তু দিলে দেখবি কিছু জল উপচে পড়বে এবং বস্তুটা একটু হালকা মনে হবে। এই যে বস্তুটা হালকা মনে হচ্ছে, আপাত হ্রাস মনে হচ্ছে ওজনে, সেটা কিসের জন্য? যে পরিমাণ তার মানটা কত হবে, যে পরিমাণ তরলটাকে অপসারিত করেছে তার ওজন। তাহলে সেই তরলটার ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ। তরলের ভর মানে কি? তরলের আয়তন গুণিতক তার ঘনত্ব যদি গুণ করি, তার সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ করলে এইটাই হচ্ছে এম আর এটা হচ্ছে জি। তাহলে এটা ওয়েট, ওয়েট সমান কি? ভর, ভর মানে কি? আয়তন গুণিতক ঘনত্ব তার সঙ্গে জি, অর্থাৎ এই বস্তুটার ঘনত্ব গুণিতক আয়তন গুণিতক জি করলে যেটা পাবো। তাহলে অপসারিত তরলের যে ওজনটা সেটাই হচ্ছে আপাত ওজন হ্রাসের সঙ্গে সমান। তো এটা কেন হয় সেই একই রকমভাবে আমরা তরলের চাপ দিয়ে কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারি। যেমন কি, অর্থাৎ একটা চাপের ডিফারেন্স ঘটে থাকে। যেমন কি একটা পাত্র নিয়েছি, এর ভেতর একটা ঘনক আকৃতি বস্তুকে আমরা ডুবিয়েছি, বোঝা গেল? ঘনক আকৃতি বস্তুতে সাপোজ আমরা এঁকেছি যাতে সুবিধা হয় বোঝাতে। এর মধ্যে একটা তরলের মধ্যে ডুবিয়েছি, তখন কি আমরা তো জানি তরলের ভেতর একটা নির্দিষ্ট গভীরতায় চাপ নির্দিষ্ট হয়। ধরো এই যে উপরিতলটা আছে এটা H1 গভীরতায় রয়েছে, তাহলে এই তরলের উপরে একটা নির্দিষ্ট প্রকার চাপ দিচ্ছে তরল। আবার এই নিচের তলটা, এই যে নিচের যে তলটাকে আমি যদি দেখি, এই যে তলটা H2 গভীরতায় রয়েছে, তাহলে নিচের যে তলটার উপর তরল কিন্তু একটা নিম্নমুখী যে চাপ দিচ্ছে তার মানটা আবার সেই যে চাপ দিচ্ছে তরল উপর দিকে চাপ দিচ্ছে, এর উপর একটা চাপ দিবে, এই তলের উপর একটা চাপ দেয়, চাপ সবসময় উপরের দিকে হবে। তো সেই চাপটার মানটা এই গভীরতার উপর নির্ভর করে এখানকার ধরো P1 যদি বলি, H1 DG, আবার এই 2 নম্বর তলে যে চাপ P2 যদি বলি তার মান কত? H2 DG। যেহেতু H2 এর মান বেশি তাহলে এই P2 এর মান বেশি, নিচের চাপের মান বেশি। এখন চাপের সঙ্গে এর যদি ক্ষেত্রফল গুণ করি, এরিয়া গুণ করি, তাহলে বলের মান পেয়ে যাব। কারণ আমরা জানি চাপ সমান বল ভাজিত এরিয়া, তাহলে এই বল সমান কি? চাপের সঙ্গে এরিয়া গুণ করলে পেয়ে যাব। অর্থাৎ প্রেসারের সঙ্গে যদি ক্ষেত্রফল, চাপের সঙ্গে ক্ষেত্রফল গুণ করলে এখানকার বলের মানটা, ঊর্ধ্বমুখী বলের মানটা বেশি।
তুলনামূলকভাবে এখানে যে চাপটা তার মানটা কম। এখন এই তলের উপর চাপটা নিচের দিকে যেটা পড়ছে সেটা নিচের দিকে কম, তাহলে তুলনামূলকভাবে যে এই চাপের ডিফারেন্সটা সেটা উপরের দিকে কাজ করে। আবার এই তলের উপর প্রত্যেকটা জায়গায় কিন্তু চাপ এই পাশের চাপের সঙ্গে এই পাশের লেভেলের চাপের সঙ্গে সমান বিপরীত হওয়ার জন্য ব্যালেন্স করে কেটে যাবে। কিন্তু এই দুটো তলের উপর চাপের ডিফারেন্স আছে, উপরের দিক থেকে নিম্নমুখী চাপ আর নিচ থেকে উপরের দিকে চাপের একটা ডিফারেন্স হবে। সেই চাপের জন্য পার্থক্যের জন্য কিন্তু তরল একটা ওজন হালকা অনুভব করবে। বোঝা গেছে? তরলের হ্যাঁ সেইটাকে বলা হচ্ছে তার প্রধান কারণ। এই যে ঊর্ধ্বমুখী বল একটা অনুভব করে কোনো বস্তুকে তরলের মধ্যে ডোবালে, এটাকেই বলা হচ্ছে প্লবতা। তাহলে প্লবতা কাকে বলছে? তাহলে এখান থেকে আমরা প্লবতার সংজ্ঞাটা বলে দিচ্ছি। প্লবতা কি না, কোনো তরলের মধ্যে বা গ্যাসের মধ্যে কোনো বস্তুকে ডোবালে ওর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়, সেই বলটাকেই বলা হচ্ছে এই বল। প্লবতা প্রকৃতপক্ষে একটা বল, সেই বলটাকেই বলা হচ্ছে প্লবতা। তাহলে এই বলের মানটা কত? সেই বস্তু দ্বারা অপসারিত তরলের যে ওজনের সমান। যে প্লবতার মান কত? ওই বস্তুকে তরলে যতটা ডুবিয়েছি তার দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তাহলে প্লবতা একটা বল। এর এসআই পদ্ধতির একক কি? নিউটন। সিজিএস পদ্ধতির একক কি? ডাইন। তো এইভাবে প্লবতার যে একক। এখন এই প্লবতাটার উপর নির্ভর করছে কোনো বস্তুকে কোনো তরলে ফেলে দিলে ভাসবে না ডুবে যাবে। অর্থাৎ প্লবতা যেহেতু একটা বল, একে যদি আমরা সংক্ষেপে W2 নাম দিই বা বাউন্সি বল বলা হয়, বাউন্সি ফোর্স। তো তরলের মধ্যে ধরো কোনো একটা বস্তুকে ফেলে দিয়েছি, ফেলে দিলে ও ডুবে যাবে না ভেসে যাবে এই প্লবতার উপর নির্ভর করে। তাহলে এই বস্তুটা একটা ধরো ফেলে দিয়েছি, এর ওজন বা সেটা সবসময় নিচের দিকে কাজ করবে। আমি ধরো বললাম W1। কোনো বস্তুর যে ওজন সবসময় পৃথিবী কেন্দ্রাভিমুখী হয়, আর প্লবতা সবসময় কি হয়? ঊর্ধ্বমুখী। ওই বস্তুটার উপর তরল একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, সেই একই রেখা বরাবর, সেই তার যে ভর কেন্দ্র বরাবর উপরের দিকে কাজ করবে। W2 একই রেখা বরাবর হবে, আমরা একটা ফাঁকা হয়ে গেছে, তো একই রেখা বরাবর কাজ করবে। তাহলে এই দুটো বল যদি কখনো সমান হয়ে যায়, এক নম্বর W1 যদি W2-র সঙ্গে সমান হয়ে যায়, অর্থাৎ বস্তুর ওজন এবং প্লবতা যদি সমান হয়ে যায়, তবে কি হবে না বস্তুটা কি হতে থাকবে না ডুবে ডুবে ভাসবে। ডুবে ডুবে ভাসবে কথার অর্থ কি? অর্থাৎ কখনো ডুববে ভাসবে, জলের মধ্যেই থাকবে। আবার যদি 2 নম্বর পয়েন্ট কি, যদি W1টা বেশি হয় W2-র থেকে, W1 বেশি, তাহলে কি ডুবে যাবে। তাহলে কি হবে? সে ডুবে যাবে নিচের দিকে, বস্তুটা ডুবে যাবে। আর 3 নম্বর কি, যদি W1টা লেস দেন W2 হয়, তাহলে কি অর্থাৎ W2 যেটা সেটা হচ্ছে অনেক বেশি, তাহলে কি হবে? ভাসিয়ে দিবে একেবারে। তাহলে এটা হচ্ছে ভাসনের শর্ত। তাহলে বলা হবে কোনো বস্তুকে তরলে ফেললে তার ভাসনের শর্তটি লেখো। তখন বলবি যে বস্তুটির উপর যদি প্লবতা বল কাজ করে তাকে যদি W1 দ্বারা প্রকাশ করা হয় এবং বস্তুটির ওজন যদি W2 হয়, বা যেটাকে আগে W1 W2 বলিস, সেই অনুযায়ী যে বেশি কম হবে তার উপর ভিত্তি করে সেটাই হবে তার ভাসনের শর্ত। এই 3টা শর্ত। এরপরে আমরা এই প্লবতা বল যে একটি সত্যিকারের বল, এটাও আমরা স্প্রিং তোলার সাহায্যে মাপ করে ফেলতে পারি। কি করে মাপ করব? প্লবতা বলটার পরিমাপ, প্লবতার বলের পরিমাপটা আমরা একটু বলছি। কি করে মাপ করব প্লবতা? আমরা তরল একটা নিয়েছি আর এই একটা পাত্রতে তরল নিয়েছি, ঠিক আছে। এখন আমাদের হাতে একটা স্প্রিং তোলা রয়েছে। স্প্রিং তোলা জানিস, তার একটা এখান থেকে স্প্রিং লাগানো আছে, এখানে একটা ভার ঝোলানো যায় এবং এখানে একটা ধরো কাঁটা চিহ্ন সূচক রয়েছে, সেই এখানে স্কেলের সাহায্যে তার মান দেখা যায়। কি বলছি বোঝা গেল? এই সূচকের মানটা দেখে। তাহলে এখন আমি ফার্স্টে কি করলাম, যে বস্তুটা W1 ওজন বায়ুতে মাপ করলাম। এখন স্প্রিং তোলার সাহায্যে বস্তু একটার ওজন এখানে ভার একটা ঝুলিয়ে তার মাপটা বের করে নিলাম W1। এখন এই বস্তুটাকে এই জল পাত্রের মধ্যে এমনভাবে স্প্রিং তোলাটার সাহায্যে বস্তুটাকে ডুবিয়ে রেখে এইটার নিচে আমার জল পাত্রটা ঢুকিয়ে দিয়েছি। এখন জল পাত্রটাকে ডুবিয়ে দিয়ে উপরে পার্ট নিচ্ছি। নিলে দেখবি এই সূচকের পার্টটা প্রথমে যেটা বেশি দেখাচ্ছিল এখন কম দেখাবে, কারণ সে তো হালকা করে দিয়েছে তাকে কিছুটা। তাহলে সেই দ্বিতীয় ক্ষেত্রে মাপ নেব, ধরো যে মাপটা পাবো সেই দুটো মাপের যে পার্থক্য থেকেই সহজে প্লবতার মান পেয়ে যাবো। এখন আমরা যদি বেশি করে ডুবিয়ে দিই দেখবি বেশি হালকা হয়ে যাবে, কম করে একটু ডুবিয়ে রাখছিস দেখবি প্লবতা কম কাজ করছে। অর্থাৎ যত বেশি পরিমাণে ডুবিয়ে রাখবো বস্তুটার দ্বারা অপসারিত তরলের যে আয়তন বাড়বে সেই অনুযায়ী প্লবতার মান বাড়বে কমবে। এইভাবে তোরা স্প্রিং তোলার সাহায্যে প্লবতার মানটাকে আমরা এখানে নির্ণয় করতে পারি। বোঝা গেছে? তো এইটা হচ্ছে প্লবতা। এই প্লবতাটা কিন্তু সাহায্যে অনেক কিছু জিনিস আমরা ঘটতে থাকি। দেখবি তোরা গ্যাস বেলুন যে ছেড়ে দিলে সহজে উড়ে চলে যায়, তার উপর একটা প্লবতা বল কাজ করে। অর্থাৎ সেই গ্যাস বেলুনটার দ্বারা অপসারিত যে বায়ুর ভর,
আর সেই যে গ্যাস বেলুনটার যে গ্যাস সহ বেলুনটার ওজন তুলনায় এটা অনেক বেশি, সেই জন্য তাকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছে। তো সেইটার জন্য কিন্তু উঠতে থাকছে। এগুলো সব প্লবতার জন্য হচ্ছে। এইভাবে উঠতে 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 বায়ুর একটা এমন উচ্চতায় পৌঁছে যাবে যেখানে বায়ুর পরিমাণ কম, অর্থাৎ তার দ্বারা অপসারিত বায়ুর ওজন আর গ্যাস বেলুনটার নিজের ওজন দুটো সমান হয়ে গেছে, তখন সে স্থির হয়ে ভেসে থাকবে। তো এটা হচ্ছে প্লবতার অনেক, যে তোরা বাস্তবে উদাহরণগুলো অনেক সময় দেখে থাকবি। এরপরে চলে আসছি আমরা তরলের একটা বিশেষ ধর্ম, তরল বা গ্যাস যাই হোক না কেন, বিশেষ করে তরলের একটা ধর্ম হচ্ছে কি ঘনত্ব। সেই ঘনত্বটা তোরা কাকে বলে জানিস, এবং ঘনত্ব তার সঙ্গে সঙ্গে আরেকটা সংজ্ঞা যে আপেক্ষিক গুরুত্ব কাকে বলে, সেটা আমরা এখানে আজকে আলোচনা করি। যে ঘনত্ব কাকে বলে, ঘনত্ব মানে কি একক ভরের মধ্যে একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। অর্থাৎ ঘনত্বর সংজ্ঞাটা কি, ঘনত্ব সমান কি ভর ভাজিত আয়তন, একক আয়তনের ভর। আমরা অর্থাৎ কি কোনো একটা পদার্থের ভেতরে যত বেশি বেশি পদার্থ ঢুকানো থাকবে তার ঘনত্ব বেশি হয়ে যাবে। যেমন আমরা যদি একটা সাধারণত বলি একটা পদার্থ, এই একটা একক নিয়েছি, এর ভেতরে এরকম ঘন ঘন পদার্থ রয়েছে, এরকম রয়েছে। আর একটা এই একই রকমের পদার্থ নিয়েছি, তার ভেতরে একেবারে ধরো অন্যরকম স্ট্রাকচারে রয়েছে, আরো ক্লোজলি প্যাকড হয়ে রয়েছে। তাহলে কার ঘনত্ব বেশি হবে? তাহলে একক নির্দিষ্ট একক আয়তনের মধ্যে বেশি পরিমাণ ভরটাতে ঝুঁকে রয়েছে, তাহলে এর ঘনত্ব বেশি হবে। অর্থাৎ যে পদার্থের কিন্তু স্ট্রাকচারের উপর নির্ভর করে। তো তরলের ক্ষেত্রেও তরলের যে অণুগুলোর মধ্যবর্তী একটা নির্দিষ্ট একক আয়তন নিলে তার ভিতরে অণুগুলো কীভাবে সাজিয়ে রয়েছে, কত ঘন রয়েছে না কীভাবে ছড়িয়ে রয়েছে, তার উপর নির্ভর করবে ঘনত্ব। তাহলে একক আয়তনের ভরকে বলা হবে ঘনত্ব। এই ঘনত্বটা তাহলে এককগুলো কী হবে, ভরের একক এসআই পদ্ধতিতে যদি বলিস কী হবে, আয়তন ঘনত্বের এককটা বলতো কী হবে এসআই পদ্ধতিতে? ভরের একক কি এসআই পদ্ধতিতে কেজি, আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। আর সিজিএস পদ্ধতিতে কি হবে, গ্রাম পার সেমি কিউব। একটা সবচেয়ে ঘন তরলের নাম কি, পারদ। পারদ হচ্ছে ঘনত্ব সবচেয়ে বেশি, প্রায় কত 13.6 গ্রাম পার সিসি। তো এই কিলোগ্রাম আর গ্রামের মধ্যে ট্রান্সফার করা যায় গ্রাম পার সিসিকে। ধর আমি বলছি পারদের ঘনত্ব দেওয়া আছে 13.6 গ্রাম পার সিসি বা সেমি কিউব। তো এটাকে সমান কত কেজি পার মিটার কিউব? তো এখানে গ্রামকে কিলোগ্রাম আর সেন্টিমিটারকে মিটার করলে বেরিয়ে যাবে। আমার তো আছে 13.6 কি 13, এখন গ্রামকে আমি কিলোগ্রাম করতে গেলে কি করব, ধরো 1 গ্রাম মানে 1 গ্রাম আর 1 সেন্টিমিটার কিউব। গ্রামকে কিলোগ্রাম করতে গেলে আমরা কি করব, 1000 দিয়ে ভাগ। 1 গ্রামকে আমি কিলোগ্রাম করতে চাইছি, 1 গ্রাম মানে কত কিলোগ্রাম, তাহলে 1/1000 কেজি। আবার যদি 1 সেন্টিমিটার কিউবকে আমরা 1 মিটার কিউবে রূপান্তর করি, 1 সেন্টিমিটার কিউব মানে কি 1 সেন্টিমিটার গুণিতক 1 সেন্টিমিটার গুণিতক 1 সেন্টিমিটার, তাকে আমি মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে এটা মিটার হয়ে যাবে 1/100 মিটার আর 1/100 মিটার। তাহলে এইভাবে সবগুলা এসআই এককে রূপান্তরিত হয়ে গেল। তাহলে থাকছে কত 13.6 গুণিতক ও 1/1000টা নিচে নেমে যাবে ভগ্নাংশের ক্ষেত্রে, আর নিচের গুলো 100 উল্টে উল্টে গিয়ে সবগুলো 3 বার 100 গুণ হবে উপরে, তাই তো 100 3 বার গুণ হওয়া মানে 1 2 3 4 5 6টা শূন্য আর কেজি পার মিটার কিউব। তো এইবারে দেখ 1 2 3টা শূন্য, 1 2 3টা শূন্য কেটে যাবে, বাকি 1000 থেকে যাবে, অর্থাৎ 13,600। 1000 থেকে গুণে যাবে 13,000 কেজি পার মিটার কিউব। তাহলে বুঝতে পেরেছিস 1 গ্রাম পার সেমি কিউব মানে কত 1000 কেজি পার মিটার কিউব। 1000 একটা গুণ হয়ে যাবে। তাহলে 13.6 কে 13.6 থাকছে 1 গ্রাম, অর্থাৎ সিজিএস পদ্ধতি থেকে এসআই পদ্ধতিতে রূপান্তর করতে গেলে 1000 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে সিজিএস পদ্ধতিতে ঘনত্ব দেওয়া থাকলে এসআই পদ্ধতিতে ঘনত্ব কত হয়ে যাবে 1000 দিয়ে গুণ হয়ে যাবে, দিয়ে এককটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে জলের ঘনত্ব আমরা জানি 1 গ্রাম পার সেমি কিউব, তাহলে এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত হবে 1000 কেজি পার মিটার কিউব। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ 1 মিটার উচ্চতা বিশিষ্ট আমি জল পুরো ভর্তি করলে তার ওজন হয়ে যাবে 1000 কেজি, বুঝা গেল। আর যদি 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ আর 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা ট্রাঙ্কিতে আমরা যদি পারদ ভর্তি করে দিই তার ওজন কত হবে 13,600, 13 গুণ বেশি 13,600 কেজি, বুঝা গেছে। এরপরে চলে আসছি আরো একটা যে তরল সম্পর্কিত যে ঘনত্বের সঙ্গে জড়িত একটা বিষয়, যে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ পারদের কোনো একটা বস্তুর ঘনত্ব জলের 4 ডিগ্রি উষ্ণতার জলের ঘনত্ব থেকে যত গুণ বেশি, তাহলে কোনো বস্তুর যে ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব থেকে যত বেশি বা যে অনুপাত থাকে সেটাকে বলা হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব। অর্থাৎ ধরো কোনো বস্তুর যে ঘনত্ব ভাজিত 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব,
এই অনুপাতটাকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব। এই জলে কোনো বস্তুর ঘনত্ব মানে কি, বস্তুর ভর ভাজিত, বস্তুর ভরকে আমি এম বলছি, ভর ভাজিত আয়তন। আর 4 ডিগ্রি উষ্ণতায় 4 ডিগ্রি উষ্ণতা, এটা 4 ডিগ্রি উষ্ণতা কেন করা হচ্ছে না, জলের উষ্ণতা 4 ডিগ্রিতে জলের আয়তন সবচেয়ে কম হয়, অর্থাৎ জলের ঘনত্ব 1 হয় পুরোপুরি, সেই জন্যই 4 ডিগ্রি করা হচ্ছে। কি বলছি, বোঝা গেল? আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণ সম্পর্কে জানবো, যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের আয়তন কিন্তু ধীরে ধীরে 4 ডিগ্রি উষ্ণতায় কমতে থাকে, তারপরে আবার বাড়তে থাকে। এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এরকম হয়। বাকি সমস্ত তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে আয়তন প্রথম থেকেই বাড়তে শুরু করে, কিন্তু জলের ক্ষেত্রে কি হয়, যে 4 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আস্তে আস্তে কমতে থাকবে, তারপর 4 ডিগ্রি সবচেয়ে কম হবে, আবার তারপর বাড়তে থাকবে। এই 4 ডিগ্রিতে জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়, এটাই হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব। তো সেই জন্য আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড কথাটা সবসময় প্রায় উল্লেখ করবো। তাহলে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব মানে কি, জলের ভর মাস অফ ওয়াটার বাই যে আয়তন। এখন একক ভরের আয়তনে সব যদি নির্দিষ্ট পরিমাণ নিই, তাহলে তাহলে বস্তুটার ভর বাই 4 ডিগ্রি উষ্ণতায় একক আয়তনের ভর, একক আয়তনে জলের ভর, অর্থাৎ ভরের অনুপাত দিয়ে বের করতে পারি। অর্থাৎ একক আয়তনে বস্তুর ভর, এটাকে আমরা কি লিখবো, একক আয়তনে যে কোনো বস্তুর ভর বাই 4 ডিগ্রি উষ্ণতায় একক আয়তন জলের ভর। এইটার দ্বারা আমরা এটার মানটা বের করবো, যে জলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আপেক্ষিক গুরুত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস মানে কি, কোনো বস্তুর ঘনত্ব যদি ডি বলি আর 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্বকে যদি D0 বলি, এস সমান D/D0, কিংবা কোনো বস্তুর ঘনত্ব বের করতে গেলে তার আপেক্ষিক গুরুত্বের সঙ্গে জলের 4 ডিগ্রি উষ্ণতার যে ঘনত্ব সেটা গুণ করলেই পেয়ে যাবে। এটা একটা সম্পর্ক। তো এটাই হচ্ছে আজকের বিষয়, যেটা আমরা পড়ালাম, যে সাইফনের থেকে শুরু করে আর্কিমিডিসের নীতি থেকে শুরু করে প্লবতা আর হচ্ছে ঘনতা আপেক্ষিক গুরুত্ব। তো এইগুলো আজকে তোরা পড়ালাম, তোরা বইটা ভালো করে পড়িস। বিশেষ করে সাইফনটার ক্ষেত্রে আমাদের যেটা প্রথমে সমস্যা হচ্ছিল, যে ওই বায়ুর চাপটা সেই দুটো নিম্ন প্রান্তের সমান, তারপরে যেটা বাদ যাবে সেটা বাদ গিয়ে দেখা যাচ্ছে যে একই বিন্দুতে এখানে উচ্চতায় কিন্তু চাপের পার্থক্য রয়েছে, সেই জন্য আমরা তরলটা প্রবাহিত হতে দেখব। তো এইটা তোদের আজকে পড়ালাম, তো এটা বাড়িতে ভালো করে পড়িস একবার।